গঙ্গাসাগর কিন্তু ধ্বংসের মুখে। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। আর যে 15 দিন পর মেলা, সেটা কেউ বলবে এখানে? দেখুন, পুরোই পাহাড় কিন্তু এখনো ভাঙা রয়েছে, কাজ চলেই যাচ্ছে। কতদিন কি টিকে থাকবে এই পাহাড় বলা যাচ্ছে না, পুরো ধ্বংসের মুখে একদম। সবাই মিলে আমার সাথে বলুন, জয় গঙ্গা মা কি জয়, নিয়ে চলুন ডুব দিয়ে একটা। এই হচ্ছে আমার পিছনে রয়েছে যার জন্য গঙ্গাসাগর আসা, গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম। কারণ সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। সরকারের তরফ থেকে যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু এই মন্দির আগামী 10 থেকে 12 বছরের মধ্যে মানে একদম সমুদ্রে বা নদীতে তলিয়ে যাবে। গঙ্গাসাগর অর্থাৎ গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল, যাকে ঘিরে গড়ে উঠেছে পূর্ণ এক তীর্থক্ষেত্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম, যেখানে প্রতি বছর বাংলার পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় পবিত্র স্নানযাত্রা এবং মেলা। 2025 সালে সেই পবিত্র স্নানযাত্রা এবং মেলার আপডেট দিতে গত 29 ডিসেম্বর 2024 পৌঁছে গেছিলাম গঙ্গাসাগরে। গঙ্গাসাগরের বর্তমান পরিস্থিতির সমস্ত তথ্য থাকবে আজকের এই পর্বের মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এই পর্ব। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে, শিয়ালদা স্টেশন। ঘড়ি কাটার সময় এখন রাত 3:30। কী করে এত রাতে শিয়ালদা এলাম সেটা ছোটো করে বলে দিই। কাল রাতে ব্যারাকপুর থেকে বেরিয়ে আমাদের উত্তর 24 পরগনা জেলার আরও একটি স্টেশন খড়দা থেকে রাত 9:30 নৈহাটি লোকাল ধরে রাত 10:15 পৌঁছে গেছিলাম এই শিয়ালদাতে। দিয়ে শিয়ালদা এসে সারা রাত এই শিয়ালদা স্টেশনেই পড়েছিলাম, কারণ কোনো হোটেল বা কোনো রুম রাতে এসে পাইনি বলে। যাই হোক, ক্যামেরার পিছনে বা একটা ব্লগ তৈরির পিছনে অনেক রকম কিন্তু স্ট্রাগল জড়িয়ে থাকে। আমি সবসময় বলি, যেগুলো কিন্তু সবসময় শেয়ার করা হয়ে ওঠে না। যাই হোক, আজ এই মুহূর্তে রয়েছি আমি শিয়ালদাতে আর যাচ্ছি গঙ্গাসাগর। এই নিয়ে আমি সেকেন্ড টাইম গঙ্গাসাগর যাচ্ছি এবং এই বছর গঙ্গাসাগরের সব তথ্য কিন্তু আপনার সাথে এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমেই শেয়ার করার জন্য ছুটে চলেছি। এই হচ্ছে রাতের ব্যস্ততম শিয়ালদা স্টেশন। এখান থেকে আমরা সাউথ ডিভিশনে চলে এলাম আর আমাদের ট্রেন দেওয়া হয়েছে শিয়ালদা সাউথ ডিভিশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। ফার্স্ট শিয়ালদা ডিভিশনের ফার্স্ট নামখানা লোকাল ছাড়বে ভোর 4টের সময় শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভেবেছিলাম শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ফার্স্ট লোকালে হয়তো ভিড়টা অনেকটা কম হবে, কিন্তু এখানে এসে দেখি পুরো চিত্রটাই আলাদা। ফার্স্ট লোকালেও কিন্তু আজ প্রচুর মানুষ যাচ্ছে শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে। ঘড়ি কাটার সময় একদম ডট 4টে, দেখা যাচ্ছে 4:01 হয়ে গেছে। একদম অন টাইম আমার ট্রেন ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা নামখানা লোকাল শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভোর রাতে শিয়ালদা পার করছি আমরা এই মুহূর্তে। গঙ্গাসাগর যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে পৌঁছাতে হবে কাকদ্বীপে। কাকদ্বীপ যাওয়ার জন্য শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেনের টাইম টেবিল স্ক্রিনে মেনশন করে দিলাম, প্রয়োজনে একবার দেখে নিতে পারেন। এছাড়াও ধর্মতলা থেকে যে কোনো বকখালিগামী বাসে করেও ডাইরেক্ট কাকদ্বীপ পৌঁছে যেতে পারেন। বাসে ভাড়া পড়বে ওই 80 থেকে 90 টাকা মতো। এই দুটি পথ বাদ দিয়েও যদি আপনারা ডাইরেক্ট গঙ্গাসাগর পৌঁছাতে চান, তাহলে কলকাতা কিংবা ডায়মন্ড হারবার থেকে ডাইরেক্ট ক্রুজে করেও 4 ঘন্টার মধ্যে গঙ্গাসাগর পৌঁছে যেতে পারেন। ভাড়া পড়বে কলকাতা থেকে বর্তমানে 1500 টাকা মতো এবং ডায়মন্ড হারবার থেকে বর্তমানে 500 টাকা মতো। ক্রুজ বুক করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ঘড়ির কাটায় সময় সকাল 6:45। নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরি করে আমরা প্রবেশ করলাম আমাদের গন্তব্য কাকদ্বীপে। তো একটা কথা বলে রাখি, এই মানে শিয়ালদা থেকে যারা আসছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, যারা কাকদ্বীপ লট নাম্বার 8 দিয়ে যাবেন, তারা সবসময় ধরার চেষ্টা করবেন শিয়ালদা থেকে হয় সকাল 4টে ট্রেনটা, না হলে সকাল 5:25, আর না হলে হচ্ছে সকাল 7:14। যে কোনো ট্রেন ধরে পৌঁছে যাবেন হচ্ছে প্রথমে কাকদ্বীপ। তারপর কাকদ্বীপ থেকে এখান থেকে বাইরে বেরোবো, বেরিয়ে এখান থেকে টোটো ধরে যাবো লটার জেটি, এবং লটার থেকে আমরা পেরিয়ে যাবো হচ্ছে কচুবেড়িয়া ঘাট। তো যেতে যেতে আমি শেয়ার করব যে কীভাবে এখান থেকে আপনারা লটার দিয়ে যাবেন এবং ফেরার সময় কীভাবে বেনুবন দিয়ে ফিরবেন। বেরিয়ে এলাম, এই দেখা যাচ্ছে কাকদ্বীপ স্টেশন। এই কাকদ্বীপ স্টেশন থেকে বেরোবেন, 1 নম্বর ট্রেন ঢোকাবে। 1 নম্বর বেরোলে এই কাকদ্বীপ বোর্ডটা রয়েছে, এখান থেকে বেরিয়ে জাস্ট এই হচ্ছে থ্যাংক ইউ লেখা আছে, এখান থেকে
বাইরের দিকে বেরিয়ে এই যে ব্রিজটা রয়েছে, বেরিয়ে বাঁ হাতে এই ব্রিজের তলা দিয়ে আপনাকে যেতে হবে ওপারে। ওপারে গেলে কিন্তু আপনি এখান থেকে লটার জেটি যাওয়ার জন্য টোটো কিন্তু শেয়ারে পেয়ে যাবেন। এই যে ব্রিজটা পেরিয়ে এলাম, 1 দিয়ে এই 2 নম্বর থেকে বেরিয়ে এলাম। আপনারা চাইলে উপর দিয়েও 2 নম্বর দিয়ে বেরিয়ে আসতে পারেন, ঠিক আছে। আমরা নিচ দিয়ে এলাম তলা দিয়ে, এসে এইখান থেকে আপনার শেয়ারিং টোটো পেয়ে যাবেন। এই যে টোটোতে ভাড়া নেবে বলছে 20 টাকা, 15 মিনিট সময় লাগবে শেয়ারে। ঘড়ির কাটার সময় এখন সকাল 7:40। আর এই হচ্ছে পৌঁছে গেলাম লট নাম্বার 8-এর সামনে। এখান দিয়ে সোজা 1 কিলোমিটার হাঁটতে হবে, কারণ এখন আর গঙ্গাসাগর মেলার জন্য এখানেই সব টোটো এসে এই জায়গায় নামিয়ে দিচ্ছে। এই দিক দিয়ে সোজা যেতে হবে লট নাম্বার 8। তাই বললো 5 মিনিট হাঁটতে হবে হেঁটে, এই লট নাম্বার 8-এ যেতে হবে। এই হচ্ছে লট নম্বর 8 দিয়ে জেডি ধরার লাইন। দেখুন লাইন পড়ে গেছে, এখন ঘড়ি কাটার সময় সকাল 8:45। লাইন দেখুন সে কোথায় চলে গেছে। চলুন লাইনটা দেখাচ্ছি আপনাদের। সকাল সকালে এই লাইন দেখে তো মাথায় হাত বলতে গেলে। এই হচ্ছে লট নম্বর 8 দিয়ে কচুবেড়িয়া ঘাট অর্থাৎ গঙ্গাসাগর ঘাটে যাওয়ার যেটির লাইনটা দেখুন। শুধু ভিড়ময়, দেখুন ভিড়ের কোনো শেষ নেই। ফাইনালি লাইনে শেষে দাঁড়ালাম, আর দাঁড়াতে দেখুন মানে জাস্ট দাঁড়ালাম, পিছন থেকে আবার ভিড় হয়ে গেল, পিছনে লাইন চলে গেল। মানে ক্ষণে ক্ষণে কিন্তু লাইন এখানে বেড়ে যাচ্ছে লট 8 এই জেটি দিয়ে যাওয়ার জন্য। তো কখন লাইন পাবো সেটা হচ্ছে মূল কথা, এই লট 8 দিয়ে কচুবেড়িয়া ঘাট যাওয়ার জন্য। তা আপাতত লাইনে দাঁড়িয়ে গেছি এখান থেকে ভেসেল ধরার জন্য, দেখা যাক কখন পাই। কারণ এই গঙ্গাসাগর পবিত্র মেলার পংক্তেই রয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ফাইনালি 15 মিনিটের মধ্যেই চলে এলাম লট 8 জেটি ঘাটের সামনে। বাইরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভেসেলের টিকিট। বাইরে নিলে পড়বে 1 টাকা বেশি, যেহেতু ওরা হচ্ছে মানে দাঁড়িয়ে দিচ্ছে তাই 1 টাকা বেশি পড়লো। 10 টাকা করে আমরা কেটে নিলাম, 3 জনে 30 টাকা। আর যদি আপনারা এখানে কাউন্টারে কাটেন 1 টাকা কম পড়ে ভেসেলের, 9 টাকা করে 27 টাকা। যত বড়ই লাইন হোক অসুবিধা কিছু হবে না আপনাদের, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু লাইন স্মুথ এগোচ্ছে। 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লট 8 জেটি ঘাটের সামনে। এই লট 8 জেটি ঘাট, এই হচ্ছে বড় ভেসেল। এই ভেসেলগুলো কিন্তু যাবে একদম কচুবেড়িয়া ঘাট অবধি, যার ভাড়া পড়েছে 10 টাকা করে আমাদেরকে। এই বড় ভেসেল 40 মিনিট সময় লাগবে, আর আমাদের পৌঁছে দেবে কচুবেড়িয়া ঘাটের সামনে। দেখুন কত লোক চারিদিকে। ঘড়ি কাটার সময় সকাল 8:15, আর আমাদের ভেসেল ছেড়ে বেরোচ্ছে লট নাম্বার 8 জেটি থেকে। ভেসেল ছাড়ার পর নিজেকে আবিষ্কার করলাম হাজারো মানুষের ভিড়ের মাঝে, যেখানে 40 মিনিট দাঁড়িয়ে থাকাটাই মনে হচ্ছে 4 ঘন্টার সমান। তার মধ্যেও মনটা ভালো হয়ে উঠল যখন কানে ভেসে আসলো সকল পুণ্যার্থীদের স্লোগান। দেখতে দেখতে মাত্র মিনিট 30-এর মধ্যেই আমাদের ভেসেল পৌঁছে গেল গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে। ঘড়ির কাটায় সময় আপডেট সকাল 8:50। আমাদের লঞ্চ ছেড়েছিল 8:15, সরি ভেসেল। মাত্র 35 মিনিটের মধ্যেই আমাদের পৌঁছে দিল লট নাম্বার 8 থেকে গঙ্গাসাগরের যে অন্যতম ঘাট কচুবেড়িয়া ঘাটে। মাত্র 35 মিনিটে পৌঁছে দিল। যাই হোক, এই মুহূর্তে পৌঁছে গেছি গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে। আমার এই নিয়ে দ্বিতীয়বার গঙ্গাসাগরের পথে, গঙ্গাসাগরের মাটিতে পা দিলাম। কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়ে একটা হোটেল থেকে খেয়ে দিচ্ছি সকালে ব্রেকফাস্ট, কারণ সকালে কিছু খাওয়া হয়নি, কাল রাতে বেরিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করছি কি দেখুন একবার এখানে এসে, মুড়ি আর ঘুগনি। কারণ বাঙালির জার্নিতে যদি মুড়ি না থাকে তাহলে কি জমে, এটাই সবসময় বলি। তো মুড়ি কিন্তু মাস্ট খেতেই হবে। এখানে অনেক কিছু রয়েছে, পেটাই পরোটা রয়েছে, লুচি রয়েছে, তবে আমরা মুড়িটাই নিচ্ছি। মুড়িটা খেয়ে সেখান থেকে আমরা হয় টোটো, হয় অটো, বাস বা ম্যাজিক ধরে কিসে যাবো সেভাবে জানাবো। আমরা এখান থেকে পৌঁছে যাবো 28 কিলোমিটার দূরে কপিলমুনি আশ্রমে। গঙ্গাসাগরের অন্যতম কচুবেড়িয়া ঘাটের ঠিক এই জায়গাতেই বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এখানে টোটো, অটো, ম্যাজিক গাড়ি, বাস সবই কিন্তু এখান থেকে যাবে 28 কিলোমিটার দূরে কপিলমুনি আশ্রম অবধি। এইদিকে রয়েছে শেয়ার কার বা রিজার্ভ কারে যেতে পারেন, কারণ ম্যাজিক রয়েছে, এদিকে বাস রয়েছে, অটো রয়েছে। তো আমরা মিনিমাম শেয়ারিং অটোতেই যাব এখান থেকে, যে 32 কিলোমিটার দূরে রয়েছে কপিলমুনি আশ্রম, আমরা শেয়ারে যাব। তবে এখান থেকে কিন্তু আপনারা বাসে করেও যেতে পারেন, আর এদিকে অটো রয়েছে, গাড়িও রয়েছে। আর তোমাদের কি আছে এখানে? আমাদের অটো আছে। অটো আছে, তাই তো? অটো ভাড়া কত এখান থেকে কপিলমুনি আশ্রম? অটো ভাড়া কপিলমুনি আশ্রম না হতে বাস স্ট্যান্ড পর্যন্ত যায় 50 টাকা করে লোকাল ভাড়া। 50 টাকা করে লোকালে ভাড়া। এখানে কত কিলোমিটার? হ্যাঁ 30 কিলোমিটার 30 কিলোমিটার 50 টাকা লোকাল শেয়ারিং এ। শেয়ারিং। আচ্ছা, আর এখানে যে প্রাইভেট গাড়ি ভাড়া কেমন থাকে? প্রাইভেট গাড়ি ভাড়া ওদেরটা ঠিক বলতে পারবো না, ওদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাড়া কমা থাকে। তবে আন্দাজে 1500 2000 মানে যেতে যাওয়া আসা না যাওয়া আসা। মিলিয়ে
ফাইনালি কচুবেড়িয়া ঘাটের বাইরে থেকে ধরে নিলাম হচ্ছে শেয়ারে অটো। আগেবারে যে অটো করে গেছিলাম 50 টাকা পার হেড ভাড়া, একই ভাড়া দিয়ে কিন্তু যাচ্ছি, কোনো রকম বেশি ভাড়া দেবেন না। 50 টাকা যেটা ভাড়া সেটা দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি এই কচুবেড়িয়া ঘাট থেকে কপিলমুনি আশ্রম। ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 30 কিলোমিটার মতো, সময় লাগবে ওই 40 মিনিট মতো, ধরে রাখো 30-40 মিনিট। তো এখান থেকে পৌঁছে যাচ্ছি। আর সব থেকে যদি কম ভাড়া যেতে চান তাহলে বাস ভাড়া হচ্ছে সব থেকে কম, ওই 35 টাকার মতো বাস ভাড়ায় পড়ে। তো আপাতত এই অটো ধরে সেই 30 কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে, এবারে কপিলমুনি আশ্রম গঙ্গাসাগরে। কচুবেড়িয়া ঘাট থেকে ঠিক এইখান দিয়ে এলাম, গঙ্গাসাগর পৌঁছালাম। এটা হচ্ছে অটোর ইউনিয়ন গঙ্গাসাগরে কপিলমুনির। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে বাস কিন্তু যায় ওই 10 মিনিট 15 মিনিট অন্তর বাস কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডাইরেক্ট কচুবেড়িয়া ঘাট যাওয়ার জন্য। এই যে বাসগুলো এই মূল গেট থেকে উল্টো দিকে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে কপিলমুনি আশ্রম। চলুন সেদিকে যাব, ভারত সেবাশ্রম যাব, সবই দেখাচ্ছি। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে ঠিক এই রাস্তায় সোজা হেঁটে চলে এলাম। হেঁটে আসার পর এই লেখা আছে রোড নাম্বার 2 ধরে লেখা আছে, দেখুন দেখানো যাচ্ছি। এই লেখা আছে রোড নাম্বার 2 কপিলমুনি আশ্রম। চলে আছে ঠিক এইদিকে, সোজা গেলে কপিলমুনি আশ্রম, 2 নম্বর ঘাট এবং ভারত সেবাশ্রম সব পুরো ঠিক এই রাস্তায়। আর এইদিকে হচ্ছে চলে যাচ্ছে 1 নম্বর ঘাট। তো এখানে যারা টোটো চালক তাদের কাছ থেকে কথা শুনলাম যে এখন কিন্তু 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট এবং 3 নম্বর ঘাট কিন্তু কনস্ট্রাক্টের জন্য বন্ধ রয়েছে, শুধুমাত্র 4 নম্বর আর 5 নম্বর ঘাটটায় খোলা আছে। তো সেই দিকে এগোচ্ছি। আর যদি টোটোয় করে আসেন, টোটো ভাড়া কিন্তু সাংঘাতিক চাইছে। এইখান থেকে মানে ওই গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে মাত্র এই কপিলমুনি আশ্রম যেতে নিচে 30 টাকা করে পার হেড, মানে হেঁটে হয়তো আপনি 5-6 মিনিটে পৌঁছে যাবেন, সেটা নিচে 30 টাকা করে পার হেড। আর এই 2 নম্বর রোডে ঢোকার পর এই রাস্তায় কিন্তু প্রচুর গেস্ট হাউস, হোটেল, খাবারের হোটেল, থাকার হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা সবই কিন্তু এই দিকেই পেয়ে যাবেন। 2 নম্বর রোডের ওপর এই দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এটা কিছুটা এগিয়ে এসে এই হচ্ছে আদর্শ গেস্ট হাউস। আর আদর্শ গেস্ট হাউসের আপনার দাদাকে পেয়ে গেছি। দাদা আপনার নামটা বলুন। এসকে শামসুদ্দিন। আচ্ছা, আপনার এখানে রুম অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, রুমের রেট কেমন আছে এখন বর্তমান 1.5 থেকে 2,000। 1.5 থেকে 2,000? 2,000 কি এসি না নন এসি এগুলো? এসি আছে, নন এসিও আছে। আচ্ছা, টয়লেট অ্যাটাচ? অ্যাটাচ কুমোড গিজার। আপনার নাম্বারটা বলুন, ফোন নাম্বারটা। 9635692222। আগে বলুন। 9635692222। আচ্ছা, মানে এই রুমগুলো আপনাদের মানে কদিন থাকতে হবে একটা রুমে? একটা রুমে 4 জন অ্যাভেলেবেল থাকবে। 2 বেড আছে, 2 বেড আছে, কুমোড গিজার এখন রুম অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এমনি মেলার সময় এটা পাওয়া যাবে? যদি মেলার সময় কেউ আসে? মেলার সময় যে যোগাযোগ করতে হবে, যদি বুক হয়ে যায়। যদি কেউ ফোন করে অ্যাডভান্স বুক করে নেওয়া হয় তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো আপনারা শুনে নিলেন যে ভারত সেবাশ্রম সংঘের ঠিক উল্টো দিকে আদর্শ গেস্ট হাউসের ম্যানেজার সব বলেই দিলেন এখানে রুম বর্তমানে কি রেট আছে। তো আমি কিছু রুমের ডিটেলস এবং ফোন নাম্বার শেয়ার করে দেবো, যদি আপনারা গঙ্গাসাগর মেলার সময় আসেন তো আপনাদের কাজে লাগতে পারে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই দেখা যাচ্ছে সামনে কপিলমুনি আশ্রম। আমরা ঠিক এই দিক দিয়ে হেঁটে এলাম, এখানে আপনারা টোটো পেয়ে যাবেন এখান থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। আর এই পাশে অনেক বসে রয়েছে, এবার কম দেখতে পাচ্ছি 2-3-4 জন দেখতে পাচ্ছি নাগা সন্ন্যাসী। আগেবারে তবুও এখানে ভর্তি ছিল এই জায়গাটা নাগা সন্ন্যাসী। এদিকে সব বন্ধ, এগুলো হয়তো বিকেলবেলা বা আর কদিন পর মেলার সময় হয়তো আসবে। এখানে এখন বেশি কেউ নেই, ওই 2-3 জন বসেছে। আমার পিছনে দেখা যাচ্ছে কপিলমুনি আশ্রম। তো এই কপিলমুনি আশ্রমে এলে নিশ্চয়ই আপনাকে পুজো দিতে হবে। তো ডালা কোথায় পাবেন? ডালা কেনার জন্য এই হচ্ছে রয়েছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কপিলমুনি আশ্রম। আশ্রমের ঠিক এইখানে রয়েছে এই ডালা আর্কেড। এখান দেখুন, এখান থেকেই আপনারা ডালা পেয়ে যাবেন। চলুন দেখাচ্ছি আপনাদের। দেখুন 2টো গেট আছে, গেট নাম্বার 1 আর গেট নাম্বার 2। এই প্রবেশ করলাম ডালা আর্কেডে, এখানে রয়েছে পরপর ডালা। কাকা ডালার কি দাম রয়েছে? ডালা এগুলো 100 টাকার আছে, আপনার 200 টাকার আছে, 500 টাকার আছে, 100, 200, এটা 500 টাকা, এটা 500 টাকা, এটা 1000 টাকা, এটা 1000 টাকা। আর 50 টাকা কি রয়েছে এগুলো আছে। দেখা একটুখানি। এটা রয়েছে সর্বনিম্ন 50 টাকা আর সর্বোচ্চ রয়েছে 1000 টাকা, এটা তাই তো? আচ্ছা, এটা তো ওটা ধুতি রয়েছে, বাজানো শঙ্খ রয়েছে, আচ্ছা 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 ঘর রয়েছে, নারকেল রয়েছে, লাড্ডু রয়েছে, এগুলো সব রুদ্রাক্ষের মালা রয়েছে, এগুলো সব কিছু মিলিয়ে। ঠিক আছে, তো সব দেখে এলাম এগুলো। তোমার কাউন্টার নাম্বার কত কাউন্টার নাম্বার? 9 নম্বর, 9 নম্বর কাউন্টার। মা সারদা পুষ্প ভান্ডার। মারা সারদা পুষ্প ভান্ডার। আর পুজো কটা থেকে দেওয়া যাচ্ছে? সকাল আপনার 6টা থেকে শুরু। সকাল 6টা থেকে? 6টা থেকে এই আপনার 11:30। এখন তো বন্ধ হয়ে গেছে। এখন 10 মিনিট বন্ধ থাকবে। আচ্ছা, তারপরে? 20 মিনিট বন্ধ থাকে। আচ্ছা, তারপরে খুলে দেবে। কখন খুলবে এটা আবার? 20 মিনিট পরে 20 মিনিট পর খুলে দেবে। আবার 4টার সময় আপনার আধ ঘন্টা বন্ধ থাকে। আচ্ছা, আবার আধ ঘন্টার পরে খুলে দিলে আপনার 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
খুলে আরতি করে মন্দির বন্ধ হয়ে যায়। সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, মাঝখানে দুবার শুধু বন্ধ থাকে 20 মিনিট করে। ডালা কেনার পাশাপাশি যদি চাইলে এখান থেকে কিন্তু আপনারা দেখুন কিছু শোপিস বা কিছু হচ্ছে ব্যাগ ফ্যাগ এগুলো কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। এবং এর সাথে কিছু ছবি, গঙ্গাসাগরের কিছু ছবিও কিন্তু এখানে রয়েছে, বা কিছু এখানে পেন বা আরও যে সামগ্রী সবই কিন্তু এখান থেকে, বা এখানে ব্রেসলেটও রয়েছে, অনেক কিছুই রয়েছে, এগুলো চাইলেও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কপিলমুনি আশ্রম ডেলি 11:30 থেকে 11:50 20 মিনিট বন্ধ থাকে। সেই 20 মিনিট বন্ধ থাকার জন্য লাইনটা দেখুন, মানে কত পুণ্যার্থী কিন্তু ছুটে এসছে, এটাই তার প্রমাণ। এখান থেকে ঠিক লাইনটা শুরু হয়ে দেখতে পাচ্ছেন, এই লাইন দেখুন, এখান দিয়ে চলতে 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 কোথায় যেন লাইন চলে গেছে, যা লাইনে কোনো শেষ নেই। এদিকে সোজা লাইন শেষ, যত চোখ যাচ্ছে সেখানে লাইন শেষ হচ্ছে না। ভাবুন 20 মিনিট, জাস্ট 20 মিনিটের মধ্যে এত লাইন, কত পুণ্যার্থী কিন্তু ছুটে এসছে এই গঙ্গাসাগর মেলায় পবিত্র চান করার জন্য এবং কপিলমুনি মন্দিরে দর্শন করা এবং পুজো দেওয়ার জন্য। আমার সামনে এই হচ্ছে কপিলমুনির আশ্রম, আর আশ্রম থেকে ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে যে মূল 2 নম্বর ঘাট। সেই ঘাটের অবস্থাটা শুধু দেখুন, পুরো এখানে এখনো কাজ চলছে। আর যে 15 দিন পর মেলা, সেটা কেউ বলবে এখানে? দেখুন পুরো এই পাড় কিন্তু এখনো ভাঙা রয়েছে, কাজ চলেই যাচ্ছে। কতদিন কি টিকে থাকবে এই পাড়, মানে বলা যাচ্ছে না, পুরো ধ্বংসের মুখে একদম। দেখুন এখনো কাজ চলছে, আর 15 দিন পর মেলা, মনে হয় না এই পাড় খুলবে বলে। 2 নম্বর ঘাটের এই অবস্থা। আগের বছর কিন্তু এখানে এসে চান করেছিলাম, আর এবারে অবস্থাটা শুধু দেখুন। লোক এখন চান করছে, ওইদিকে 4 নম্বর আর 5 নম্বরটা খোলা আছে, ওইদিকে মানুষ চান করছে। আর এইদিকে 1 নম্বরটা শুনছি যে খোলা আছে, শুনছি এখানে বসে। যদি ওইদিকে খোলা থাকে তো ওইদিকে চান করবো, নাহলে এইদিকে চান করতে যেতে হবে। এই মন্দির আর এইদিকে হচ্ছে 2 নম্বর ঘাট, এর মাঝখান দিয়েই আমরা প্রবেশ করছি আগামী 2025 সালে যেখানে গঙ্গাসাগরে মেলা অনুষ্ঠিত হবে সেই প্রাঙ্গণে। দেখুন কত বড় মাঠ জুড়ে এখানে মেলা হয়, আপনারা জানেনই, আগের বছরও দেখেছিলাম। দেখুন এদিকে সব বাঁশ ফাঁস টাঙানো, অলরেডি ডান, কারণ আর বেশি দিন না, 14-15 দিন পরে হচ্ছে মেলা। আজ 29 ডিসেম্বর, আগামী 13ই জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে কিন্তু 2025 সালের গঙ্গাসাগরের মেলা। এই মেলার মাঠে কিন্তু অনেক রকম তাঁবু খাটানো হবে, সেখানে ফ্রিতে কিন্তু, মানে একদম বিনা পয়সায় কিন্তু তীর্থযাত্রীরা সেখানে থাকতে পারবে। আর একটা কথা, যেহেতু এবছর 2025 সালে কিন্তু মহাকুম্ভ রয়েছে প্রয়াগরাজে, তো সেই তুলনায় কিন্তু গঙ্গাসাগরের অন্য বছর তুলনায় এবছর কিন্তু ভিড়টা কিছুটা হলেও কম থাকবে, কারণ এবছর হচ্ছে মহাকুম্ভ রয়েছে 2025 সালে। তাই আপনারাই কমেন্টে জানান এবারে আপনি কোথায় যাচ্ছেন, কমেন্টে জানাবেন, গঙ্গাসাগর মেলা নাকি মহাকুম্ভ মেলা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো ফাইনালি হেঁটে হেঁটে চলে এলাম 4 নম্বর গেটের সামনে। এখন 4 নম্বর গেট আর পরে 5 নম্বর গেট, এই দুটো গেট দিয়ে চান করা যাচ্ছে। তো এখন ভাটা বলে জল অনেক দূর চলে গেছে, দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে চান করতে এসেছে। যারা চান করতে চাইছে তারা কিন্তু এই ঘাট দিয়ে এসে চান করছে। চলুন যাবো, আমরা চান করবো এবং সব অভিজ্ঞতাই শেয়ার করব। সেই বিশেষ মুহূর্তে সাক্ষী থাকতে এই মুহূর্তে চলে এসেছি গঙ্গাসাগরে পবিত্র চান করতে 4 নম্বর ঘাটে, কারণ এবারে 4 নম্বর 5 নম্বর দুটো ঘাটে কিন্তু খোলা আছে। এখানে আছে এবছর 2025 সালের গঙ্গাসাগর চানটা কিন্তু এই ঘাটেই আয়োজিত হবে। তো সেই বিশেষ মুহূর্তে সাক্ষী থাকতে চলে এসেছি। আগের বছরও গঙ্গাসাগর পরিচালনা করেছিলাম, আর এই বছর চলে এসেছি। সবাই মিলে আমার সাথে বলুন জয় গঙ্গা মাখি জয়, নিয়ে চলুন ডুব দিয়ে একটা জয় গঙ্গা মাখি জয় জয়। ও জীবনে কত পাপ করেছি জানি না, আজ এই ডুব দিয়েই হচ্ছে সারা বছরের পাপকে পুণ্যটা প্রমাণ করছি। চলুন জয় গঙ্গা মাখি জয়। সম্পূর্ণ করলাম 2024 সালের পবিত্র গঙ্গাসাগরের চান। অসম্ভব এক অভিজ্ঞতা, এই নিয়ে দ্বিতীয়বার এসে দুবারই চান করলাম এবং সব অভিজ্ঞতাই আপনাদের সাথে এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমেই শেয়ার করলাম। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে এখানে এক জায়গায় চা খাচ্ছিলাম, তো তার মুখে শুনলাম যে এই গঙ্গাসাগরে, যেটা আমি বলছিলাম যে গঙ্গাসাগরের যে এই প্রাঙ্গণ, এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করেছে। প্রত্যেক বছর নাকি 250 মিটার 300 মিটার করে মানে ক্ষয় হওয়া শুরু করেছে, এবং বলছে আগামী, অনুমান করা হচ্ছে আগামী 8 থেকে 10 বছরের মধ্যে কিন্তু এই মানে পাড় ভাঙতে ভাঙতে একদম কিন্তু কপিলমুনি আশ্রমের কাছে চলে যাবে। মানে এটা এখানে যদি কোনো রকম স্টেপ যদি না নেওয়া হয়, মানে সরকারের তরফ থেকে যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু এই মন্দির আগামী 10 থেকে 12 বছরের মধ্যে মানে একদম সমুদ্রে বা নদীতে তলিয়ে যাবে। তো এটা কিন্তু একটা, যেটা বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় একটা তীর্থক্ষেত্র কিন্তু এই গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম। তো আপনারা জানেন যখন কোনো রাজ্য থেকে মানুষজন এখানে আসে, পশ্চিমবঙ্গ শুনলেই তাদের মুখে প্রথমেই আসে কিন্তু এই কপিলমুনি আশ্রম। এই আশ্রমকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, কারণ এই রাজ্যে এটা আমাদেরই একটা তীর্থক্ষেত্র, মানে পূর্ণ তীর্থক্ষেত্র বলতে গেলে। তো
সরকারের কাছে একান্ত অনুরোধ, যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু এই স্টেপটা কিন্তু নেওয়া উচিত, নাহলে কিন্তু এত সুন্দর একটা পুণ্যক্ষেত্র আমাদের হারাতে হবে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে। গঙ্গাসাগরে পবিত্র চান করার পর ফাইনালি চলে এসেছি কপিলমুনিকে দর্শন করতে। পুজোও দেবো না, পুজো দেওয়ার সময় নেই, কিন্তু কপিলমুনি চলুন দর্শন করি, আমিও করি এবং আপনাদেরকেও এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে কপিলমুনি আশ্রমটা আরেকবার আমার চ্যানেলের পক্ষ দিয়ে শেয়ার করি। এই যারা পুজো দিচ্ছে তারা কিন্তু এই লাইন বরাবর যাচ্ছে দিয়ে পুজো দেওয়ার জন্য, আর আমরা যদি পুজো দেবো না, এখানে জুতো পুজো খুলে রাখবেন, জুতোটা সাবধানে একটা ভালো জায়গায় রাখবেন, নাহলে কিন্তু জুতো পুজো চলে যাবে। চলুন চলে আসি, এই প্রবেশ করছি মন্দিরের ভেতরে। এই হচ্ছে কপিলমুনি আশ্রম, এইদিকেও রয়েছে, আমরা এই দিক দিয়ে প্রবেশ করছি। চলুন, সো ফাইনালি প্রবেশ করলাম কপিলমুনি আশ্রমের ভেতরে। তো এখানে হচ্ছে যেহেতু একটু ফটোগ্রাফি নিয়ে রেস্ট্রিকশন আছে, তাই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই হচ্ছে কপিলমুনি আশ্রমের ভেতরটা। যতটা পারলাম, যেহেতু ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে রেস্ট্রিকশন আছে, মাঝে মাঝে বারণ করছে করতে, তাই জন্য যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এবারে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমটা ঠিক কেমন রয়েছে, মানে রয়েছে তো একই, সেটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু রাতের লাইটিংয়ে আরও ভালো সেজে উঠবে। আপনারা আসুন এবং এই গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে যান, একটা দুর্দান্ত অভিজ্ঞতা সাক্ষী থেকে যান। এই হচ্ছে কপিলমুনি আশ্রম, আর বাইরে কিন্তু এরকম টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো আপনাকে পৌঁছে দেবে যেখান থেকে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড, সেখানে পৌঁছে দেবে, ওই 10 টাকা করে ভাড়া নেবে। এখান থেকে উঠে আপনি চলে যেতে পারেন বাস স্ট্যান্ড অবধি। কপিলমুনির আশ্রম দর্শন করে সেখান থেকে ধরে নিলাম টোটো। আমি একটু বলতে ভুল বললাম যে 10 টাকা না, 20 টাকা করে ভাড়া কপিলমুনি আশ্রম থেকে একদম সেই বাস স্ট্যান্ড যাওয়া অবধি। পৌঁছে গেলাম হচ্ছে এই গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড। এখান থেকে এবারে বেনুবন ঘাট যাওয়ার জন্য এখানে চরম একটা মানে অরাজকতা চলছে। মানে এখানে ভাড়া হচ্ছে, আপনাদের বলে দিচ্ছি, শেয়ারিংয়ে 60 টাকা করে ভাড়া, ঠিক আছে। ওরা বলছে যে 100 টাকা পার হেড পড়বে, এবং ওই বেনুবন থেকে নাকি ওরা হচ্ছে প্যাসেঞ্জার পায় না, সেই জন্য ওই 100 টাকা দিয়ে হচ্ছে ওরা নিয়ে যাবে, আর নাকি খালি করে আনতে হবে। পার হেড 100 টাকা, মানে 4 জন 400 টাকা পড়ছে, ঠিক আছে। তো এরকম একটা চরম মানে কথা হচ্ছে এই নিয়ে, কী বলবো, এরা মানছে না। তো দেখি কীভাবে যাই, সবই শেয়ার করছি। আমি বলেছি শেয়ারে ভাড়া হচ্ছে বেনুবন ঘাট 60 টাকা, আর কচুবেড়া ঘাট অটোতে বলছি 50 টাকা। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে বেনুবন যেতে সময় লাগবে 30 মিনিট, 15 কিলোমিটার রাস্তা আছে। আর আমাদের ভাড়া নিচ্ছে অটোতে, যেটা রেট সেটা হচ্ছে 60 টাকা করে পার হেড। সেই 60 টাকা করে অটোতে পার হেড ভাড়া দিয়ে কিন্তু যাচ্ছি। যেটা বললাম, যদি কচুবেড়িয়া ঘাট যান বাস স্ট্যান্ড থেকে তাহলে 50 টাকা পার হেড ভাড়া, আর যেটা হচ্ছে বেনুবন ঘাট যেতে গেলে 60 টাকা পার হেড ভাড়া। একদম প্রপার ভাড়া দেবেন, ওরকম কিন্তু উল্টোপাল্টা ভাড়া চাইলে দেবেন না, একদম ন্যায্য ভাড়া কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। চলুন আপাতত পৌঁছেই আমরা বেনুবন ঘাটের উদ্দেশ্যে। ঘড়ির কাটায় সময় আপডেট দুপুর 2:35, ওই জাস্ট 25 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সাগর থেকে একদম বেনুবন ঘাট অবধি। এই হচ্ছে বেনুবন ঘাট, যেখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, মানে লঞ্চ এখান দিয়ে পাওয়া যাবে। এখানে সব লোক দেখুন লাইন দাঁড়িয়ে আছে, এখানে লাইনে শেষ হচ্ছে এই জায়গাটায়। লটার একটা সুবিধা কি হয়, লটার দিয়ে গেলে ভেসেলে অনেক মানুষ একবারে যায়, তাই জন্য মানে লাইনটা কম পড়ে, মানে লাইন থাকলেও লাইন এগিয়ে যায়। কিন্তু এখানে লঞ্চে কিন্তু মানে একটা নির্দিষ্ট মানুষ যায়, তাই জন্য লঞ্চের জন্য একটু অসুবিধা হবে। দেখি কীভাবে যাই, মানে মনে হচ্ছে সেখানে ভুল করলাম বেনুবন ঘাটে, তাই জন্য দুটো রাস্তায় দেখিয়ে দিলাম। যে লটার দিয়ে যখন গেলাম হচ্ছে, মানে এলাম হচ্ছে লটার দিয়ে কাকদ্বীপ থেকে একদম এইবারে কচুবেড়িয়া, আর এটা দেখে দিলাম যে বেনুবন্দে যাওয়ার রাস্তাটা, তাই জন্য এইদিকে আসা। প্রায় 50 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ঢুকতে পারলাম বেনুবন ঘাটে। বিরাট ভিড়, আর এখানে কিন্তু মানে একটা চরম ব্যবস্থা, মানে অরাজকতা চলছে, মানে যে যাওয়া লাইনে ঢুকে যাচ্ছে, কোনোরকম সার্ভিস মানে কোনো রকম ইয়ে করা হচ্ছে না কোনো এখানে টিম থেকে। যাই হোক, এই বেনুবন ঘাট দিয়ে আবার ঢুকে গেছি এবং যাচ্ছি হচ্ছে লঞ্চের দিকে। এই হচ্ছে আমাদের লঞ্চ বিশ্বমাতা, এই লঞ্চে করে আমরা বেনুবন থেকে যাবো নামখানার পথে। উঠে পড়লাম লঞ্চে। এই লঞ্চে মোটামুটি ওই 100 জনের মতো ক্যাপাসিটি যা বলছে। আর এই লঞ্চে আগে বড় গেছিলাম, এরকম রয়েছে জানলা বড় বড়। আপার ডেকে যাওয়ার মানে অনুমতি নেই, লোয়ার ডেকে সব থাকবে এরকম
বেঞ্চ রয়েছে আর মাঝখানে বসার জায়গা রয়েছে। আর এখান থেকে জানলা থেকে বেরোলেই এরকম একটা নদী, যা পেরিয়ে হয়ে সমুদ্রে আমরা প্রবেশ করবো। এই লঞ্চে ভাড়া থাকে হচ্ছে 40 টাকা করে, তাই লোকে কিন্তু লটারটা বেশি প্রেফার করে, কারণ লটাতে ভাড়া মাত্র 9 টাকা, মাত্র 9 টাকা এবং 40 মিনিট, সব থেকে কম খরচে কম সময়ের মধ্যে কিন্তু লটার দিয়ে আসা যায়। তাই না মানুষ লটারটা প্রেফার করে, তাই ওইদিকে ভিড়টা বেশি হয়। আর এইদিকে বেনুবন ঘাটে ভিড়টা কম হয়, মানে ভিড় রোববার হলে বেশি আছে, কারণ এইদিকে সময়টা বেশি লাগে, প্রায় 1 ঘন্টার উপরে, আর খরচটা বেশি, 40 টাকা করে নেয়। ঘড়ির কাটার সময় দুপুর 3:45, আর আমাদের লঞ্চ ছেড়ে দিল বেনুবন ঘাট থেকে। তোমায় যদি মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় যদি মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় যদি মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। ঘড়ির কাটায় অবশ্যই সময় বিকেল 5টা, আর আমরা এসে পৌঁছালাম নামখানাতে। তো প্রায় 1 ঘন্টার 15 মিনিট টাইম লাগলো আসতে, কারণ এই রাস্তাটা বললাম টাইমও বেশি লাগে আর টাকাও লাগলো 40 টাকা করে। তো মোটামুটি এখানে শেষ করলাম আমাদের একদিনের গঙ্গাসাগর ব্লগ। এবার আর থাকলাম না, একদিন ঘুরেই কিন্তু আজকের এই গঙ্গাসাগর ব্লগটা শেষ করলাম। নামখানা ফেরিঘাটে বাইরে থেকে আপনারা টোটো ধরে চলে যেতে পারেন নামখানা স্টেশন অবধি ভাড়া রয়েছে 15 টাকা করে, আর যদি আপনারা বাস স্ট্যান্ড যান তার রয়েছে পার হেড 10 টাকা করে শেয়ারে। তো এখান থেকে আপনারা চাইলে স্টেশন 15 টাকা দিয়ে এবং সেখান থেকে ট্রেন ধরে কলকাতা ব্যাক করতে পারেন। তো আজ আমরা কলকাতা ফিরছি না, আর একটা নতুন জায়গা গল্প এর পরবর্তী পর্বে আপনাদের শোনাবো। কেমন লাগলো আজ একদিনে গঙ্গাসাগর ভ্রমণের গল্প, আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেলটায় পারে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম একদম নামখানার যে ফেরিঘাট এইখানে দাঁড়িয়ে আজকের এই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের মতো বাই বাই।